অচেনা অজানা বিবেকানন্দ সংকট। সুবিশাল যৌথ পরিবারে বিবাহিতা হয়েও বিপদের সময় সহায় সম্বলহীন মেয়ের পাশে কেউ নেই। স্বামী প্রয়াত, উপার্জনের পথ নেই। জ্যেষ্ঠ পুত্র সংসার ত্যাগী সন্ন্যাসী। মধ্যমটি নিজের খেয়ালে দেশে দেশে ঘুরে বেড়ায় এবং ছোটটি সাবালক হয়েই স্বদেশের মুক্তি সংগ্রামের সঙ্গে জড়িত হয়ে প্রথমে জেলে গিয়ে ঘানি টানা এবং মুক্তি পেয়ে আবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় চুপি চুপি বেনামে দেশ ছেড়ে পালিয়ে দীর্ঘকাল স্বেচ্ছা নির্বাসিত। এই কঠিন সময়ে আদরের ভুবনেশ্বরীর পাশে যিনি সবসময় ছিলেন এবং প্রয়োজনে কন্যাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছেন, তিনি বিবেকানন্দ মাতামহী রঘুমণি। পরম বৈষ্ণব এই মহিলা তার কন্যার দেহাবসান পর্যন্ত বেঁচে ছিলেন এবং 1911 সালে ভুবনেশ্বরীকে মরণ সাগরের ওপারে পার করে দিয়ে ঠিক একদিনের ব্যবধানে দেহ রক্ষা করেন। মেনিনজাইটিস রোগে ভুবনেশ্বরীর মৃত্যু 25শে জুলাই 1911 আর রঘুমণির শেষ বিদায় 27শে জুলাই। তার মৃত্যুকালীন বাসস্থান নিমতলা গঙ্গাযাত্রী নিবাস। আপনজন বলতে মহেন্দ্রনাথ ঘাটের রেজিস্টার্ডে নাতির সই আছে। ভূপেন্দ্রনাথের বইতে দিনগুলি সম্পর্কে একটু পার্থক্য আছে। আমরা কর্পোরেশন রেকর্ডের উল্লেখ করলাম, মামা নেই, কিন্তু বিলুর মামাবাড়ি আছে। মাতৃ আলোয় অসহায়া ভুবনেশ্বরীকে সপরিবারে বারবার আশ্রয় নিতে হয়েছে। এই মামার বাড়িতেই ছিল ভুবনেশ্বরীর প্রাণবন্ত জ্যেষ্ঠপুত্রের নিত্য আনাগোনা। অনেক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী রামতনু বসু লেনের এই মাতুলালয়। প্রথম পর্বে এই বাড়ির আরেকজন বসবাসকারিণী বিবেকানন্দের ঝিমা প্রমাতামহী রায়মণি দেবী। স্বামী মারা যাওয়ার পরে তিনি নিজ কন্যা রঘুমণির কাছেই বাস করতেন। পিতৃদেব বিশ্বনাথের জীবনযাত্রার ওপর সামান্য আলোকপাত করা অপ্রাসঙ্গিক হবে না। ব্যবসা বাণিজ্যে বিফল হয়ে তিনি আইন ব্যবসায় মনোনিবেশ করেন এবং সেই সঙ্গে নিলামে সম্পত্তি কিনে সময় মতন তা বেচে দিয়ে তিনি অর্থবান হতেন। এই কেনাবেচায় তিনি স্ত্রী ভুবনেশ্বরীর নাম ব্যবহার করতেন। বিশ্বনাথের কাকা কালীপ্রসাদের 2 ছেলে, একজনের নাম কেদারনাথ, অপরজন তারকনাথ। তারকনাথ কলকাতা হাইকোর্টের নামী উকিল হয়েছিলেন। জোড়াসাঁকোই ঠাকুর পরিবারে জমিদারি সেরাস্তার অনেক মামলা মোকদ্দমা তিনি করতেন এবং সেই সুবাদে রবীন্দ্রনাথের পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে তার বিশেষ পরিচয় ছিল। তারকনাথের 6 কন্যা এবং তাদেরই কারো বিয়েতে ঠাকুর পরিবারের বিশিষ্ট সদস্যরা রবীন্দ্রনাথ সহ গৌরমোহন মুখার্জি স্ট্রিটে নেমন্তন্ন খেতে এসেছিলেন। বিশিষ্ট অতিথিদের বসবার জন্য আলাদা ব্যবস্থা হয়েছিল। বলা বাহুল্য, রবীন্দ্রনাথের তখনও নাম হয়নি। তারকনাথের বিধবা অর্থাৎ ভুবনেশ্বরী পুত্রদের খুড়িমাকে কেন্দ্র করেই বিরাট মামলার সূত্রপাত। মামলার খরচ জোগাতে গিয়ে খুড়িমা জ্ঞানদা সুন্দরী সর্বস্ব হারা হয়ে শেষ জীবনে বিবেকানন্দের সাহায্য প্রার্থিনী হন। এমনই ভবিতব্যের রসিকতা যার খামখেয়ালিপনায় ভুবনেশ্বরীর সোনার সংসার দুস্থ হলো। তিনিই আবার আশ্রয় চাইলেন ভুবনেশ্বরীর সংসার ত্যাগী সন্তানের কাছে। স্বামীজির দেহাবসানের পর খুড়িমা যে বেলুড়ে নরেনকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তার বিবরণও আমাদের হস্তগত হয়েছে। শরিকদের সঙ্গে মামলার সময় বিবেকানন্দের পিতার আর্থিক অবস্থা সম্পর্কে নানা ইঙ্গিত ওঠে। কারো অভিযোগ তিনি বিশাল দেনায় জড়িয়ে পড়েছিলেন এবং পাওনাদারদের এড়োবার জন্য কিছুদিনের জন্য কলকাতায় ছেড়ে রায়পুরে প্র্যাকটিস করেন। জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথের রায়পুরের পথে মাংস রান্না করা এবং বৈষ্ণবী দিদিমার প্রভাবে নিরামিষাশী মধ্যম ভ্রাতাকে জোর করে মাংস খাওয়ানোর চেষ্টায় চমৎকার একটি দৃশ্য মহেন্দ্রনাথ তার স্মৃতিকথায় আমাদের উপহার দিয়ে গিয়েছেন। রায়পুর থেকে উত্তর ভারতের কয়েকটি জায়গায় বিভিন্ন সময়ে বিশ্বনাথের ওকালতির যে ছবি আমরা পাই তাতে তিনি যে ব্রিফলেস উকিল ছিলেন তা মোটেই মনে হয় না। নরেন্দ্রনাথের বয়স যখন 14, 1877 সাল, তখন বিশ্বনাথ রায়পুরে ছিলেন এবং কয়েক মাস পরে নিজের পরিবারের সবাইকে তিনি রায়পুরে নিয়ে যান। মেট্রোপলিটন স্কুলে পড়াশোনা ছেড়ে 1.5 বছর নরেন্দ্রনাথ রায়পুরে ছিলেন।
এবং 1879 সালে কলকাতার এন্ট্রান্স পরীক্ষা দেন। পরের বছর 1880 সালের 27শে জানুয়ারি নরেন্দ্রনাথ 10 টাকা ভর্তি ফি দিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এই বেতনের রসিদের ছবি ভূপেন্দ্রনাথের বইতে মুদ্রিত হয়েছে।